তারপর গল্পের শুরু হয় ক্রিশ্চিয়ানকে দিয়ে, যিনি একজন জিওলজিস্ট ছিলেন। তিনি যখন বাড়ি ফিরে আসেন তখন দেখেন তার স্ত্রী রান্না করার বদলে রান্নাঘরের পাইপ ঠিক করছেন। এই বাড়িটার প্রায়ই কোনো না কোনো সমস্যা লেগেই থাকতো। তাই ক্রিশ্চিয়ান সবাইকে খুশির খবর দেয় যে তারা শিগগিরই এই বাড়ি ছেড়ে নিজেদের নতুন বাড়িতে চলে যাবে, কারণ তার পোস্টিং অন্য শহরে হয়ে গেছে। এই খবর শুনে সবাই খুব খুশি হয়। কিছুক্ষণ পর ক্রিশ্চিয়ান আবার নিজের অফিসে ফিরে আসে। এখান থেকে তাকে নিজের কিছু জিনিসপত্র গুছিয়ে নিতে ছিল। আর আজ যেহেতু তার শেষ দিন, তাই সহকর্মীদের সঙ্গে লাঞ্চও করতে হয়। সব কাজ শেষ করার পর সে যখন অফিস থেকে বের হতে যাচ্ছিল, ঠিক তখনই হঠাৎ করে একটি অ্যালার্ম বাজতে থাকে। সে তাড়াতাড়ি মনিটরের কাছে গিয়ে চেক করে দেখে যে হঠাৎ করেই গ্রাউন্ড ওয়াটারের স্তর অনেক নিচে নেমে গেছে। কিন্তু এর পাশাপাশি আর কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি। কোনো কারণ ছাড়াই গ্রাউন্ড ওয়াটারের এতটা নিচে নেমে যাওয়া যুক্তিসঙ্গত মনে হচ্ছিল না। এতে সে খুব চিন্তিত হয়ে পড়ে। তখন তার বস তাকে বলে, চিন্তার কোনো কারণ নেই, দেখো সব পাহাড় এখনো একেবারে ঠিকঠাক আছে। এখানে কোনো ধরনের সিসমিক সেন্সেশন বা ভূকম্পনের ইঙ্গিত আসেনি, তাই সবকিছু নিয়ন্ত্রণের মধ্যেই আছে। ক্রিশ্চিয়ান তার কথা মেনে নিয়ে চলে যায় ঠিকই, কিন্তু অফিস থেকে বাড়ি আর বাড়ি থেকে ফেরির পথে সারাক্ষণই সে এই ভাবনায় অস্থির হয়ে থাকে। গ্রাউন্ড ওয়াটারের স্তর এতটা নিচে কিভাবে নেমে যেতে পারে? ওরা যখন ফেরিতে ওঠার জন্য অপেক্ষা করছিল, ঠিক তখনই হঠাৎ করে ক্রিশ্চিয়ানের চোখ একটা পাহাড়ের উপর পড়ে এবং সঙ্গে সঙ্গে তার কিছু একটা মনে পড়ে যায়। সে সঙ্গে সঙ্গে দৌড়ে আবার জিওলজি সেন্টারের দিকে ফিরে যায়। সেখানে গিয়ে সে তার পুরনো এক সহকর্মীর সঙ্গে কথা বলে এবং পুরো বিষয়টা তাকে বুঝিয়ে বলে। সে বলে, সমস্যা সেন্সারগুলোর মধ্যে নয়, বরং সেগুলোর সঙ্গে যুক্ত কেবলগুলোর মধ্যেই সমস্যা আছে। সে সবাইকে বোঝায় যে গ্রাউন্ড ওয়াটার হঠাৎ করে গায়েব হয়ে যেতে পারে না। ওটা তো বাতাস নয় যে উড়ে যাবে। গ্রাউন্ড ওয়াটার নতুন নতুন পথ তৈরি করে এগোয়, আর সেই সময় ঘর্ষণ বা ফ্রিকশন তৈরি হয়। যদি সেন্সারগুলোর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং তারা কিছুই ডিটেক্ট করতে না পারে, তার মানে খুব পরিষ্কার এই ফ্রিকশনই কেবলগুলো ছেড়ে দিয়েছে। এরপর ক্রিশ্চিয়ান আর তার সহকর্মী একটি গাড়ি নিয়ে কেবলগুলো পরীক্ষা করতে যায়। সেখানে গিয়ে তারা দেখে যে কেবলগুলো সত্যি ছিঁড়ে গেছে। দুজনেই এরপর আবার সেন্টারে ফিরে আসে। তখন ক্রিশ্চিয়ান ভীষণ রেগে যায়, কারণ তার মনে হয় সবাই পরিস্থিতিটা ঠিকভাবে বিশ্লেষণ করতে পারছে না। এমন একটা পরিস্থিতিতে কি তারা শুধু এই হালকা আশ্বাসটাই দিতে পারে, নাকি আরও দায়িত্বশীলভাবে কিছু করা উচিত ছিল? সবাই কেবল হালকা বিপদের সতর্ক বার্তাই দিতে পারছিল, যাতে শহরের মধ্যে আতঙ্ক না ছড়ায়। কিন্তু ক্রিশ্চিয়ানের মনে হচ্ছিল বিপদটা আসলে অনেক বড়। হয়তো সেই সময়ে সে নিজের বাচ্চাদের কাছে যেতে চায়, আর তখনই সে ভয় পেয়ে যায়, দেখে যে বাচ্চারা ফেরির কাছে নেই। বাচ্চারা আগেই তাদের মায়ের কাছে চলে গিয়েছিল। হোটেলে ক্রিশ্চিয়ানের ছেলে তাকে বলে যে সে কাল তার মায়ের সঙ্গেই চলে আসবে। তাই ক্রিশ্চিয়ান এখন শুধু নিজের মেয়েকে নিয়ে এখান থেকে বেরিয়ে যেতে চায়। অন্যদিকে জিওলজি সেন্টারে জর্জ লক্ষ্য করে যে সেন্সরগুলো অদ্ভুত ডেটা দেখাচ্ছে এবং পাথরের ভেতরে সংকোচন কন্ট্রাকশন হচ্ছে। জর্জ সঙ্গে সঙ্গে তার বসকে খবর দেয়। পরিস্থিতি দেখে তার বসও ভয় পেয়ে যান এবং সবকিছু পরীক্ষা করার জন্য তিনি নিজে একজন সঙ্গীকে নিয়ে পাহাড়ের ভেতরে যাওয়ার সিদ্ধান্ত নেন। এদিকে উদ্বিগ্ন ক্রিশ্চিয়ান আবারও জিওলজি সেন্টারে ফোন করে জানতে চায় সেখানে আসলে কি হচ্ছে। জর্জ তাকে পুরো পরিস্থিতিটা বুঝিয়ে বলে। এটা শুনে ক্রিশ্চিয়ানও ভীষণভাবে চিন্তিত হয়ে পড়ে। সে তাড়াতাড়ি ফিরে গিয়ে কিছু পুরনো ফাইল বের করে। তার মনে পড়ে যায় অনেক আগেও এমন কিছু ঘটেছিল এবং সেই বিষয়েই সে তখন গবেষণা করেছিল। এই নথিগুলো দেখে সে বুঝতে পারে আসলে পাহাড় ভেঙে পড়ছিল না, বরং পাহাড়গুলো একে অপরের দিকে টান দিচ্ছিল। পাহাড়গুলো একে অপরের আরো কাছে আসছিল, আর এটা ছিল সুনামি আসার আগের এক স্পষ্ট সংকেত। সুনামির আগে সমুদ্রের আশপাশের পাহাড় আর জমি ঠিক এইভাবেই একে অপরের দিকে টানতে শুরু করে। ক্রিশ্চিয়ান সঙ্গে সঙ্গে আবার জিওলজি সেন্টারে ফোন করে। সে চেয়েছিল তার বসকে এই সমস্ত ডেটার কথা জানাতে, কিন্তু সেই সময় তার বস পাহাড়ের ভেতরেই ছিলেন। ঠিক
তখনই বস আর তার সঙ্গী যখন পাহাড় থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেন, হঠাৎ করেই সেখানে এক ভয়ঙ্কর ঝাঁকুনি লাগে। মাটি কেঁপে ওঠে, পাহাড় দুলে যায়, দুজনেই গুরুতরভাবে আহত হন। আর বসের সঙ্গীর একটি পা পাহাড়ের পাথরের মাঝে আটকে যায়। এই ভয়ঙ্কর মুহূর্তে তাদের দুজনের সঙ্গেই জিওলজি সেন্টারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ওদিকে বিভিন্ন জায়গায় পানির স্তর দ্রুত নিচে নামতে শুরু করে। এটা দেখেই সবাই বুঝে যায় সুনামি আসন্ন। তখন ক্রিশ্চিয়ান গভর্নরকে ফোন করে করে বলে যেন জিওলজি সেন্টার থেকে সঙ্গে সঙ্গে বড় অ্যালার্ম বাজানো হয় এবং মানুষদের নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়। মার্গারেটও দেরি না করে সুনামির সতর্ক সংকেত বাজিয়ে দেয়। এরপর সবাই দ্রুত শহর ছাড়তে শুরু করে। শহরের মধ্যে ভয়ঙ্কর বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। কিছুক্ষণ পর যখন নিজেদের সহকর্মীদের বাঁচানোর জন্য পাহাড়ের দিকে এগিয়ে যায়, তখন জায়গায় জায়গায় আরো কয়েকটা শক্তিশালী ঝাঁকুনি লাগে। পাথর ভেঙে পড়তে থাকে। সেই ভাঙা পাথরের এক টুকরো একজনের মাথায় আঘাত করে আর সেখানেই তার মৃত্যু হয়। এই সময় ক্রিশ্চিয়ান তার মেয়েকে খুঁজছিল। সে রাস্তার মাঝখানে দাঁড়িয়েছিল। চারদিকে তীব্র যানজট। সে দ্রুত মানুষদের গাড়ি থেকে নামতে বলে আর সবাইকে উঁচু জায়গার দিকে দৌড়ে যেতে চিৎকার করে জানাচ্ছিল। এই সময়ে সে দেখতে পায় যে তার প্রতিবেশী দুটো গাড়ির মাঝখানে আটকে পড়েছে। সে তার মেয়েকে বলে, তুমি প্রতিবেশীদের সঙ্গে সামনে এগিয়ে যাও, আমি ওকে একটু সাহায্য করি। অন্যদিকে গল্পটা চলে যায় হোটেলের দিকে, যেখানে ক্রিশ্চিয়ানের স্ত্রী কাজ করত। দরজার দায়িত্বে থাকা কর্মী সব অতিথিকে সতর্ক করে দেয়। ঠিক তখনই সে খেয়াল করে যে তার ছেলে কোথাও নেই। এদিকে ক্রিশ্চিয়ান তার প্রতিবেশীকে উদ্ধার করতে সক্ষম হয়। সে তাকে ধরে উঁচু জায়গার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু হঠাৎই দেখে সুনামির ঢেউ তাদের একেবারে কাছাকাছি চলে এসেছে। এই মুহূর্তে তার আর কিছু করার ছিল না, তাই সে তার প্রতিবেশীকে নিয়ে কাছের একটি গাড়ির ভেতরে ঢুকে পড়ে। ঠিক সেই সময়েই সুনামির জল তাদের গাড়িটাকেও আছড়ে পড়ে আর দুজনেই অজ্ঞান হয়ে যায়। হোটেলে মাইনওয়েল ক্রিশ্চিয়ানের স্ত্রী অবশেষে তার ছেলেকে খুঁজে পায়। সে দ্রুত তাকে নিয়ে এবং অতিথিদের সঙ্গে নিয়ে বাইরে বেরিয়ে পড়ে, কিন্তু তারা দেখতে পায় ইমার্জেন্সি বাস তাদের রেখে আগেই চলে গেছে আর সুনামির ঢেউ তখন একেবারে তাদের চোখের সামনেই হাজির। আর কোনো উপায় না দেখে সবাই দ্রুত হোটেলের ভেতরের দিকে দৌড়ায় এবং হোটেলের ইমার্জেন্সি বাংকারের ভেতরে আশ্রয় নেয়। ইতিমধ্যেই লিফটার ভেতরে ঢুকতে পারেনি। ঠিক তখনই পানি হোটেলের পাশ দিয়ে কাঁচ ভেঙে ভেতরে ঢুকে পড়ে। অ্যাডিন তৎক্ষণাৎ বাংকারের দরজা বন্ধ করে দেয়, কিন্তু তখনও কয়েকজন অতিথি সেই পানির স্রোতে ভেসে চলে গিয়েছিল। অ্যাডিন তার ছেলেকে নিয়ে বাংকারের জানালাগুলো শক্ত করে বন্ধ করার চেষ্টা করে। ঠিক সেই মুহূর্তেই হঠাৎ করে বিদ্যুৎ চলে যায়। দৃশ্যটা এখানেই কেটে যায়। এরপর আমরা আবার ক্রিশ্চিয়ানকে দেখি। সে তখন অজ্ঞান হয়ে পড়েছিল। কিছুক্ষণ পর যখন তার জ্ঞান ফেরে, তখন সে দেখে তার পাশে বসে থাকা প্রতিবেশী রক্তে ভেসে আছে এবং মারা গেছে। এই দৃশ্য দেখে সে ভীষণভাবে স্তব্ধ হয়ে যায়। একই সঙ্গে গভীরভাবে শোকাহতও হয়। কোনো রকমে নিজেকে টেনে হিঁচড়ে গাড়ি থেকে বের করে সে ধীরে ধীরে পাহাড়ের দিকে উঠে যেতে থাকে। সেখানে পৌঁছে সে বেঁচে যাওয়া মানুষগুলোর দিকে তাকায় এবং তাদের মধ্যেই নিজের মেয়েকে খুঁজতে থাকে। যেই মুহূর্তে সে জুনিয়রকে খুঁজে পায়, সঙ্গে সঙ্গে গিয়ে জুলিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে। তারপর নীরব চোখে নিজের প্রতিবেশীর দিকে তাকায়, যেন সে বলতে চাইছে, আমি তোমার স্ত্রীকে বাঁচাতে পারিনি, আমাকে ক্ষমা করে দিও। এইদিকে জিওলজি সেন্টারে জর্জের কাছে একটি ফোন আসে। ফোনটা ছিল সেই ব্যক্তির কাছ থেকে যে বসের সঙ্গে পাহাড়ের ভেতরে আটকে পড়েছিল। সে জর্জকে জানায় যে তাদের বস মারা গেছেন। এই খবর শুনে সবাই গভীর শোকে স্তব্ধ হয়ে যায়। অন্যদিকে ক্রিশ্চিয়ান এখন নিজের স্ত্রী আর ছেলেকে নিয়ে ভীষণ চিন্তিত হয়ে পড়ে। এখনো পর্যন্ত ট্যুরিস্ট বাস সেখানে পৌঁছায়নি, তাই সে নিজেই হোটেলে গিয়ে পরিস্থিতি দেখার সিদ্ধান্ত নেয়। সে নিজের মেয়েকে প্রতিবেশীর জিম্মায় দিয়ে যায়। এদিকে গল্পটা এবার হোটেলের বেসমেন্টের দিকে যায়। সেখানে কি ঘটছে? বেসমেন্টে পানি ঢুকে পড়ার কারণে অ্যাডিন আর তার ছেলে দরজাটা শক্ত করে ধরে রেখেছিল। তখন অ্যাডিন তার ছেলেকে বলে, তুমি এখানে খেয়াল রাখো, আমি একটু বাইরে যাওয়ার কোনো পথ খুঁজে দেখি। সে দরজা ছেড়ে সরতেই পানি আরো জোরে ভেতরে ঢুকতে শুরু করে। এতে তার ছেলে রেগে যায় এবং বলে সে আর এসব করতে পারছে না। এই কঠিন সময়ে ছেলের এমন আচরণ দেখে অ্যাডিনও রেগে যায়। সে বুঝতেই পারছিল না তার ছেলে আসলে কি করতে চাইছে। সেই মুহূর্তে সেখানে আরেকজন লোকও ছিল।
গেল। কোনো রাস্তা খুঁজে না পেয়ে সে আরও বেশি আতঙ্কিত হয়ে পড়ে এবং অ্যাডিনকে বলে, যদি বাইরে বেরোনোর পথ না পাওয়া যায় আর আমরা শুধু সাহায্যের অপেক্ষায় থাকি তাহলে নিশ্চিতভাবেই আমরা মারা যাব। এদিকে আমরা দেখি ধ্বংসাত্মক পানির স্রোতের সঙ্গে লড়াই করতে করতে ক্রিশ্চিয়ানো হোটেলের দিকে এগিয়ে যাচ্ছে। কিছুটা সামনে পৌঁছাতেই তার চোখে পড়ে ট্যুরিস্ট বাসটি। সে দ্রুত বাসের ভেতরটা দেখে সেখানে একজনের মৃতদেহ পড়েছিল। এটা দেখে সে কষ্ট পায়, কিন্তু সেই দুঃখ মুহূর্তের মধ্যেই আনন্দে বদলে যায়, কারণ সে বুঝে যায় অ্যাডিন আর তার ছেলে এই বাসে নেই, অর্থাৎ তাদের বেঁচে থাকার সম্ভাবনা এখনো আছে। এরপর সে আবার হোটেলের দিকে এগিয়ে যায়। হোটেলের ভেতরের দৃশ্যে দেখা যায় একটি ঘরে খুব দ্রুত পানি ভরে যাচ্ছে। সবার শরীর প্রায় সম্পূর্ণ পানির নিচে চলে গেছে আর শ্বাস নেওয়ার জন্য খুব অল্প জায়গায় বাকি ছিল। এই সময়ে সেখানে থাকা আরেকজন মানুষ ভীষণ আতঙ্কিত হয়ে পড়ে। নিজে বেঁচে তেঁচে থাকার জন্য যখন সে কোনো ভরসা খুঁজে পায় না, তখন সে অ্যাডিনের ছেলেকে নিচে ঠেলে দেয় এবং তার উপর ভর করে নিজেকে উপরে ভাসিয়ে রাখার চেষ্টা করে।